দিনে কয়বার আসলে ব্রাশ করা উচিত? আমরা রাতে খাবার পরে অবশ্যই আমাদের দাঁত ব্রাশ করতে হবে। ঘুম থেকে উঠে কি আমরা ব্রাশ করব না? ছোটবেলা থেকে এগুলি দেখে এসেছি, শিখে এসেছি বলে আমরা ভাবি যে ঘুম থেকে উঠে ব্রাশ করা, দ্যাট ইজ নট দ্যাট নেসেসারি। সাধারণত কি কারণে এই দাঁত ব্যথাটা হয়? একটা সময় দাঁতের সেই ক্যাভিটিটা বা ক্যারিজটা, কিংবা আমরা যদি বাংলায় বলি গর্তটা, আস্তে আস্তে দাঁতের ভেতরে এক্সটেন্ড করতে থাকে। কেলিংটা দাঁতের জন্য আসলে কতটুকু ক্ষতিকর, আর এটা আসলে কতদিন পর পর করা উচিত? মাড়িগুলো সরে যায় দাঁত থেকে, দাঁতগুলোকে আর গ্রিপ করে রাখতে পারে না, ফলে মাড়িগুলো থেকে ব্লিড করে। কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না। দাঁতের প্রকৃত যত্ন না নিলে মুখের মধ্যে কি ঘটে সে বিষয়ে অনেকের কোনো ধারণা নেই। দাঁত সম্পর্কে মৌলিক জ্ঞান থাকলে ঠিক সময়ে অনেক সমস্যা প্রতিরোধ করা সম্ভব। অদ্ভুত ব্যাপার হলো, শরীরের অন্য কোনো অঙ্গে ব্যথা হলে আমরা দ্রুত চিকিৎসকের কাছে যাই, অথচ দাঁতের ব্যথা হলে বেশিরভাগ মানুষই তা অবহেলা করি। কিন্তু জানেন কি, একটি ছোট ক্যাভিটি বা সামান্য মাড়ির সমস্যা থেকে শুরু হতে পারে বড় ধরনের সংক্রমণ, এমনকি দাঁত হারানোর ঝুঁকিও। দাঁতের যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ডেন্টাল সার্জন ডাক্তার অধ্যাপক হাসিনুর রহমান। ডাক্তার অধ্যাপক হাসিনুর রহমান, বাংলা নিউজ 24 হ্যালো ডক্টর অনুষ্ঠান থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। কেমন আছেন? জি, ভালো আছি। প্রথমে একটু আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে, বিশেষ করে আমাদের দেশে কোন ধরনের দাঁতের সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়? আমাদের দেশের মোস্ট কমন অকারেন্স অফ ডেন্টাল প্রবলেমসগুলির মধ্যে প্রথম আমরা বলি মাড়ির প্রদাহ, যাকে আমরা বলি জিঞ্জিভাইটিস। আচ্ছা। জিঞ্জিভাইটিস খুবই কমন একটা ফেনোমেনা। ব্যাপারটা হচ্ছে যে, যদি এটাকে আমি এক্সপ্লেন করি, সেটা হলো আমাদের ডেইলি ফুড হ্যাবিটের মধ্যে প্রচুর পরিমাণ স্টিকি খাবার থাকে, কার্বোহাইড্রেট, যেমন আটা, ময়দা, চা, চিনি। সো এগুলো ইভেন ওই ব্রাশ প্রপারলি, এগুলি দাঁতের ফাঁকে ফাঁকে খুব সহজে স্টিক করে, এবং স্টিক করে যাবার পরে আমরা ব্রাশিং করার পরেও যেটা হয় যে মুখের ভিতরে অ্যাসিড সিক্রেশন হয়, কন্টিনিউয়াস ব্যাকটেরিয়া থাকে, এগুলো মিলে সাদা সাদা নরম নরম কিছু সাবস্টেন্স তৈরি করে, যেগুলোকে বলে প্ল্যাক। এই প্ল্যাকগুলো দাঁত এবং মাড়ির ফাঁকে জমা হয়, এবং বাই ডেজ, বাই মান্থস এগুলো আস্তে আস্তে বড় শক্ত হয়ে স্টোন ফর্ম করে, মাড়িগুলোকে দুর্বল করে ফেলে, মাড়িগুলো নরম হয়ে যায়, গাম ব্লিড করে, মুখ থেকে দুর্গন্ধ আসে। আমরা এটাকে বলি জিঞ্জিভাইটিস। এছাড়াও দাঁতের ক্যারিজ হয়। ক্যারিজ আর একটা কমন অকারেন্স। ক্যারিজ হচ্ছে দাঁতের ক্ষয়। এটা কেমন ক্ষয়? দাঁতের যে আউটার সারফেস আছে সেটাকে আমরা বলি এনামেল। এনামেলের মধ্যে ওই একই কারণে যদি আমরা প্রপার ব্রাশ না করি, ওরাল হাইজিন মেনটেনেন্স না হয়, ফুড ইনফেকশন থেকে যায়, তাহলে আস্তে আস্তে ওই ব্যাকটেরিয়া ওই দাঁতের মধ্যে ক্ষত করতে থাকে। এই খাবারগুলো আসলে ব্যাকটেরিয়াকে ইনভাইট করে, এবং এগুলো ফার্মেন্টেড হয়, পচে যায়, এবং ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে দাঁতের মধ্যে ক্ষয় করে। এটাকে বলে ক্যাভিটি। এই ক্যারিজটা আস্তে, যদি আমরা আনট্রিটেড রাখি এবং এটাকে কোনো মেজারমেন্ট না নেই, প্রাইমারি মেজারমেন্ট, তাহলে কিন্তু পরে পালপাইটিস ডেভেলপ করে, নার্ভের ব্যথা এবং নার্ভের সমস্যা। এছাড়াও যে আমাদের এজিং প্রসেসে বাচ্চাদের দাঁত যখন ওঠে, বাচ্চাদের হ্যাবিচুয়াল কারণে দাঁত আঁকাবাঁকা হতে পারে, এটাও একটা কমন ফেনোমেনা। সময় মতো দাঁত যদি আমরা দুধের দাঁত ফেলে না দিই, এবং পরবর্তীতে পার্মানেন্ট যে দাঁতগুলো সেগুলো আসবার সুযোগ করে না দিই, তাহলে দাঁত আঁকাবাঁকা হয়ে যায়। আবার একটা একটা এজ, সার্টেন এজ, যেমন 16, 17, 18 বছর বয়সে যখন আমাদের পেছনের দিকে উইজডম টুথগুলো আসতে থাকে, সেই দাঁতগুলো যখন আসার একটা সময় হয়, যে যদি প্রপার স্পেস না থাকে, তাহলে দেখা যায় যে ওগুলোর মধ্যে গামে ইনফেকশন হয়, যেটাকে বলে পেরিকরোনাইটিস। সো দেয়ার আর লট অফ ডেন্টাল ডিজিজেস যেগুলো হচ্ছে কমন অকারেন্সের মধ্যেই পড়ে। সেক্ষেত্রে আসলে আমরা দাঁতের যত্নে আমরা তো সবাই ব্রাশটা করি সবসময়, কিন্তু অনেকেই কিন্তু আমরা জানি না যে সঠিক ব্রাশ করার পদ্ধতিটা কি, বা দিনে কয়বার আসলে ব্রাশ করা উচিত। দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে টাইমিং। টাইমিং অফ ব্রাশিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর পরেরটা হচ্ছে সিলেকশন অফ ব্রাশ অ্যান্ড দ্য ওয়ে অফ ব্রাশিং। টাইমিং অফ ব্রাশিংটা হচ্ছে এরকম যে,
বেসিক্যালি আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে যে সকালে উঠে আমরা দাঁত ব্রাশ করি হুম। বা করতে হয়। আসলে দাঁত ব্রাশ করতে হবে খাবার পরে। স্পেশালি আমরা রাতে খাবার পরে অবশ্যই আমাদের দাঁত ব্রাশ করতে হবে। কারণ হচ্ছে যে রাতে খাবার পরে দীর্ঘ একটা সময় আমরা ঘুমিয়ে থাকি এবং এটা এটা সায়েন্স বলে, মেডিকেল সায়েন্স বলে যে এই সময়ে ব্যাকটেরিয়াগুলো মুখের ভিতর সবচেয়ে বেশি মাল্টিপ্লিকেশন করে, কলোনি ফর্মেশন হয় এবং তখন যদি মুখের ভেতরে কিছু ফুড পার্টিকেল রয়ে যায় আনক্লিন থাকার কারণে, তাহলে এগুলো ওই ব্যাকটেরিয়াকে অ্যাট্রাক্ট করে, ব্যাকটেরিয়াগুলো গিয়ে ওগুলোকে খেতে থাকে, ওগুলি পচে যায় এবং মুখের ভিতরে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হয়ে এই ক্যারিজ এবং অন্যান্য অকারেন্সগুলো বেশি হয়। তো রাতে খাবার পরে অবশ্যই ব্রাশ করতে হবে। এছাড়াও দিনের অন্যান্য সময়ে যখন আমরা খাওয়া দাওয়া করি এরপরে ব্রাশ করতে পারলে খুবই ভালো হয়। সেক্ষেত্রে ঘুম থেকে উঠে কি আমরা ব্রাশ করবো না? সেটা বেসিক্যালি এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা ছোটবেলা থেকে এগুলি দেখে এসেছি, শিখে এসেছি বলে আমরা ভাবি যে ঘুম থেকে উঠে ব্রাশ করা, দ্যাট ইজ নট দ্যাট নেসেসারি। আমরা যদি রাতে ঘুমানোর আগে খাবার পরে ব্রাশ করি তাহলে এটা দরকার নাই। এছাড়া হচ্ছে যে ব্রাশ করার পরে রাতে কখনই আর খাওয়া যাবে না। এরপরে আসি আমরা টাইপস অফ ব্রাশ এবং টাইপস অফ ব্রাশিং। সবসময় নরম ব্রিসেলের ব্রাশ ব্যবহার করা উচিত, শক্ত ব্রিসেলের ব্রাশগুলি অ্যাভয়েড করা উচিত। আর ব্রাশিং টাইপটা হচ্ছে বেসিক্যালি আমাদের দাঁতগুলোর আউটার সারফেসে দাঁতগুলির যে লম্বা লম্বা যে ফাঁকাগুলো এবং ভেতরে ইনার সারফেসে ভেতরের দিকে যে লম্বা লম্বা ফাঁকাগুলো, এগুলোকে যদি আমরা ল্যাটারালি পাশাপাশি এরকমভাবে ব্রাশ করি তাহলে এখান থেকে খাবারগুলো পরিষ্কার হবে না। রাদার আমাদেরকে এটাকে উপরের দিকে পুল আউট করতে হবে রিগার্ডিং দ্য লোয়ার টিথ, আর আপার টিথের ক্ষেত্রে নিচের দিকে পুল আউট করতে হবে, বোথ ইনসাইড এবং আউটসাইড। এছাড়াও আমরা যদি দাঁতের উপরের সারফেস, যেটাকে আমরা বলি অক্লুসাল সারফেস, যে সারফেসটা অপোজিট দাঁতের সাথে টাচ করে, ওগুলোর ক্ষেত্রে আমরা টু অ্যান্ড ফ্রো কিংবা স্ক্যাভেঞ্জিং বা এরকম আড়াআড়ি করে ব্রাশ করে পরিষ্কার করতে পারি। ব্রাশিং এবং ব্রাশিং টেকনিকের পাশাপাশি আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা আসলে আমরা হয়তো অনেকেই জানি না বা খেয়াল করি না, যে বেসিক্যালি ব্রাশিংটা হচ্ছে দাঁতের ফাঁকে ফাঁকে লেগে থাকা খাদ্যকণাগুলোকে পরিষ্কার করার জন্য। সবসময় ব্রাশ কিন্তু এনাফ নয় এই খাদ্যকণাগুলোকে পরিষ্কার করার জন্য। কাজে এর পাশাপাশি ডেন্টাল ফ্লস বা দাঁতের সুতাও ব্যবহার করা খুবই জরুরি, যাতে নাকি প্রপারলি আমাদের দাঁতের ফাঁক থেকে খাদ্যকণাগুলো। তো ফলস থেকে তো আমরা ব্রাশটা বেশি জরুরি, ব্রাশটাই আমরা সাধারণত করি। ব্রাশটা তো আমাদের নিয়মিত একটা অভ্যেস, কিন্তু সেটার পাশাপাশি ফলসটাও করতে হবে। ফ্লসটাও করা খুবই জরুরি, কারণ না হলে দাঁতের মাঝখানের যে ফাঁকগুলো, এই ফাঁকগুলোতে দাঁতের ব্রাশের ব্রিসেল সবসময় নাও পৌঁছাতে পারে। ডেন্টাল ফ্লস দিয়ে যদি আমরা ফ্লসিং করার অভ্যাসটা তৈরি করি ব্রাশের পাশাপাশি, তাহলে এটা আরো বেশি ব্রাশ এবং এনশিওরড হবে। ফ্লস দুটোই জরুরি। তাহলে সেক্ষেত্রে ব্রাশ যখন আমরা নির্বাচন করি, সঠিক ব্রাশ নির্বাচনের ক্ষেত্রে কোন পদ্ধতিটা অনুসরণ করা উচিত, অথবা ঘরোয়া পদ্ধতি যে আমরা যে দাঁত পরিষ্কার করি সেটাও বা কতটা নিরাপদ? ওয়েল, ব্রাশের ক্ষেত্রে নরম ব্রাশ ব্যবহার করা জরুরি, সবসময় নরম ব্রাশটার একটা নির্দিষ্ট টাইমের পরে ব্রাশ চেঞ্জ করতে হবে, লাইক 2-3 মাস পর পর। আর ঘরোয়া পদ্ধতিতে আমরা যে অন্যান্য বিষয়গুলো ইউজ করি সেগুলো দাঁতের এবং দাঁতের মাড়ির স্বাস্থ্যকে রক্ষা করার পরিবর্তে অনেক ধরনের ক্ষতি করতে পারে, সেগুলো অ্যাভয়েড করাই খুবই ভালো। সেক্ষেত্রে টুথপেস্ট যখন আমরা নির্বাচন করি তখন আসলে কোন বিষয়টা খেয়াল রাখা উচিত? টুথপেস্ট আসলে আমাদের মেডিকেল সায়েন্স বলে, টুথপেস্ট আমরা জি, কিভাবে নির্বাচন করি? মেডিকেল সায়েন্স আমাদের বলে যে ব্রাশিং ইটসেলফ ইজ এনাফ ফর ক্লিনিং দ্য টিথ অ্যান্ড দ্য ফুড পার্টিকেলস। টুথপেস্টটা একটা অ্যাডেড, এটা একটা ডেন্টিফ্রিজ, এটা দিলে ব্রাশিংটা আরও স্মুথ হয় এবং ব্রাশিংয়ের যে এনভায়রনমেন্টটা দাঁতের মধ্যে ব্রাশ চালানো সেটা ভালো হয়। কাজেই এক্ষেত্রে এরকম কোনো পার্টিকুলার টুথপেস্ট নেই যে টুথপেস্টটা ব্যবহার করা উচিত কিংবা অন্যটা ব্যবহার করা উচিত না, বাট সাধারণত আমরা রেগুলার একটা টুথপেস্টে না থেকে টুথপেস্ট চেঞ্জ করে একটা ধরেন 3 মাস 6 মাস অন্তর অন্তর একটা করে টুথপেস্ট চেঞ্জ করে ব্যবহার করা উচিত। সেনসিটিভ দাঁতের জন্য আমরা সাধারণত সেনসিটিভিটি কমায় এরকম টুথপেস্ট ব্যবহার করি।
বাট আবার দেখা যায় যে সেই একই টুথপেস্ট কন্টিনিউয়াস আমরা যদি ব্যবহার করতে থাকি, সেই টুথপেস্টটা দাঁতের ক্ষেত্রে রেজিস্ট্যান্ট হয়ে যায়। তো আমার পরামর্শ থাকে বা থাকবে, সবসময় আমার রোগীদের জন্য বলি যে টুথপেস্টটা রেগুলার বেসিসে চেঞ্জ করে করে ব্যবহার করুন। ব্যবহার করতে হবে। ডক্টর হাসানুর রহমান, আমাদের সবচেয়ে দাঁতের সমস্যার কমন সমস্যা হচ্ছে দাঁতের ব্যথা। তো যখন দাঁতের ব্যথা শুরু হয়, প্রাথমিক অবস্থায় আসলে আমাদের কি করা উচিত? আর সাধারণত কি কারণে এই দাঁত ব্যথাটা হয়? এ প্রসঙ্গে একটু একটু বড় করে বলতে হবে। দাঁতের ব্যথা হয় একদম প্রাথমিক পর্যায়ে হয় না। দাঁতের আচ্ছা। ব্যথাটা হয় দাঁতের প্রবলেমটা একটু সামনে এগিয়ে যাবার পরে। যেমন দাঁতে যদি কোনো ক্যাভিটি হয় বা ক্যারিজ হয়, যেটা আমরা একটু আগে আলাপ করছিলাম, হুম, হুম। এই ক্যারিজটা আমরা কিন্তু নোটিস নাও করতে পারি। আমরা আমরা খেয়াল করি না বা করছি না, এবং যেহেতু এটা ব্যথাহীন থাকে। ব্যথাহীন, এবং ক্যারিজটা ইনিশিয়ালি কিন্তু কোনো ব্যথা দেয় না। এরপরে এটাকে যদি আমরা নেগলেক্ট করি বা আনট্রিটেড রাখি কিংবা আননোটিসড রাখি, একটা সময় দাঁতের সেই ক্যাভিটিটা বা ক্যারিজটা, কিংবা আমরা যদি বাংলায় বলি গর্তটা, আস্তে আস্তে দাঁতের ভেতরে এক্সটেন্ড করতে থাকে, ভিতরের দিকে চলে যেতে থাকে। যেতে যেতে প্রতিটি দাঁতের ভেতরে একটা করে নার্ভ চেম্বার থাকে। যখনই নাকি ওই নার্ভ চেম্বারটাকে ও ইনভেড করে ফেলে বা নার্ভ চেম্বারে ঢুকে যায় ক্যাভিটিটা, তখনই স্টার্টস পেইনিং। তো ব্যথা হবার আগেই ডেন্টিস্টের কাছে একটা রেগুলার চেক আপে সবসময় যাওয়া উচিত, সো দ্যাট আমরা বুঝতে পারি। এক, দুই হচ্ছে ব্যথা হলে তো সাথে সাথে আমাদের যেতে হবে। আমরা যেটা করি কখনো কখনো ব্যথা হবার পরে আমাদের ব্যস্ততার কারণে কিংবা আমাদের লাইফস্টাইলের বিজিনেসের মানে যে লাইক আমার একটা কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্ট ছেড়ে আমি ডেন্টিস্টের কাছে যেতে পারছি না, আমরা হুম। তখন করি কি, আমরা ফার্মেসি থেকে জিজ্ঞাসা করে একটা ওষুধ চেয়ে খেয়ে নিই। এইভাবে আনট্রিটেড থাকলে এই জিনিসগুলো আরো কমপ্লিকেটেড পর্যায়ে চলে যায়, এবং যখন কমপ্লিকেটেড পর্যায়ে চলে যায় তখন গিয়ে এই ডেন্টাল ইস্যুসগুলো সলভ করা অনেক প্রবলেম হয়ে যায়, ইভেন ফর দ্য ডেন্টিস্ট। তো ব্যথা হবার আগেই ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত, আর ব্যথা হলে তো সাথে সাথেই নিজেরা ওষুধ না খেয়ে ডেন্টিস্টের কাছে আপনি যে নিজেরা ওষুধ খাওয়ার কথা বলছিলেন, এটা কিন্তু সাধারণত আমরা দেখি যে দাঁতের ব্যথা হলে সবাই কমন একটা ব্যথার ওষুধ খেয়ে নেন। জি, এটি আসলে কতটা ঝুঁকিপূর্ণ? অনেক বেশি ঝুঁকিপূর্ণ, কারণ আমরা এরকম অনেক রোগী পাই ব্যথার ওষুধ খেয়ে হুম, হুম। সিভিয়ার হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়েছে স্কিনে কিংবা অন্যান্য জায়গায়, এমনকি শ্বাসকষ্ট, হুম, এমনকি লাইফ থ্রেটনিং কন্ডিশন তৈরি হয়ে গেছে। এমনও সিচুয়েশন আমরা পেয়েছি, দাঁতের ব্যথা হয়েছে এবং জিজ্ঞাসা করে নিয়ে ফার্মেসি থেকে ব্যথার ওষুধ খেয়েছে। সো আসলে এই অভ্যাসগুলি আমাদেরকে চেঞ্জ করতে হবে, কারণ দিস কাইন্ড অফ অকারেন্স হ্যাপেন্স হুম, 1 in 100 people or 1 in 50 people or even 1 in 500 people, কিন্তু যার হয় উনি একমাত্র জানেন এবং বুঝেন যে সাফারিংসটা কি, এবং এটা একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন। সো নিজেরা নিজেরা জিজ্ঞাসা করে ওষুধপত্র, কোনো কোনো প্রবলেমেই, শুধু দাঁতের সমস্যার ক্ষেত্রে না, শরীরের যে কোনো সমস্যার ক্ষেত্রে নিজেরা নিজেরা ওষুধপত্র জিজ্ঞাসা করে খাওয়ার অভ্যাসটা আমাদের চেঞ্জ করা উচিত, বদলাতে হবে। বদলাতেই অনেক হবে। ক্ষেত্রে আমরা দেখি যে দাঁত ফেটে যায় কিংবা ভেঙে যায়। সেটা আসলে কি কারণে হয়? তখন কি করণীয় রয়েছে? আর এই যে দাঁত ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার ক্ষেত্রে সেটি কি কোনো শরীরের অন্য কোনো অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে কিনা? ওয়েল, ফার্স্ট থিং হচ্ছে যে দাঁত ভেঙে যাওয়া বা দাঁত ফেটে যাওয়া, তো একটা কমন অ্যান্ড প্রাইমারি কজ হচ্ছে ক্যারিজ। হুম, হুম। ক্যারিজ মানে হচ্ছে দাঁতের ক্ষয়। ক্যারিজটা যদি আনট্রিটেড থাকে, আস্তে আস্তে ওটা যখন ভেতরের দিকে এক্সটেন্ড করে তখন দাঁতটা ক্র্যাক করে যেতে পারে। এটা একটা কজ। দ্বিতীয় কজ হচ্ছে দাঁত অনেক সময় দেখা যায় যে আমাদের দাঁতের মধ্যে এক ধরনের প্রবলেম আছে বা এক ধরনের ডিজিজ আছে, সেটাকে আমরা বলি ক্র্যাক টুথ সিনড্রোম। দাঁত যদি দুর্বল হয়, ডেভেলপমেন্টাল কারণে দুর্বল হয়, আনডিউ কোনো প্রেশার পেলে দাঁত ক্র্যাক করতে পারে। দাঁতের এই প্রবলেমগুলোর সাথে আবার আমাদের শরীরের ভিটামিন ডিও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। আমরা আমরা আমি ইনভেরিয়েবলি আমার প্র্যাকটিসে দেখেছি যে সমস্ত মানুষের ডেন্টাল প্রবলেম অনেক বেশি কিংবা দাঁত ভেঙে যাচ্ছে, দাঁত খুব অল্প বয়সে দাঁতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, নড়ে গেছে, তাদের সবারই দেখেছি টেস্ট করে ভিটামিন ডি কম। ঠিক আছে? আচ্ছা। তো দেখা যায় যে দাঁতের এই ভেঙে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারটার সাথে শরীরের অন্যান্য বিষয়গুলো সম্পর্কিত। ন্যাচারালি আপনার শরীরে ভিটামিন ডি, আমার শরীরে ভিটামিন ডি কম থাকলে অন্য অসুস্থতাও আমাকে ইনভেট করতে পারে কিংবা
আক্রমণ করতে পারে। কাজেই দাঁতের এই সমস্ত সমস্যার টেক কেয়ারের পাশাপাশি শরীরের অন্যান্য সমস্যাগুলো রিলেটেড, যেমন দাঁতের প্রবলেমের সাথে ডায়াবেটিস একটা খুব খুব এক্সট্রিমলি ডাইরেক্টলি রিলেটেড একটা ইস্যু। দাঁতের সমস্যা থাকলে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ব্লাড সুগার আনকন্ট্রোল হয়ে যায়, আবার আনকন্ট্রোল ব্লাড সুগার থাকলে দাঁতের প্রবলেম বাড়তে থাকে। কার্ডিয়াক ইস্যুর একটা প্রাইমারি সোর্স হচ্ছে ডেন্টাল হাইজিন বা ওরাল হাইজিন। ওরাল হাইজিন যদি পরিষ্কার না থাকে কার্ডিয়াক ইস্যু তৈরি হয়, এবং সে কারণে বলা হয় যে কোনো কার্ডিয়াক প্রসিডিওর বা কার্ডিয়াক সার্জারি কিংবা কার্ডিয়াক মনিটরিংয়ের সময় অবশ্যই কার্ডিওলজিস্ট কিংবা কার্ডিয়াক সার্জনরা বলে যে আগে ডেন্টাল সার্জনের কাছে গিয়ে ডেন্টাল ইস্যুগুলো সলভ করতে। তো দেখা যাচ্ছে আপনার প্রশ্নটার উত্তর হচ্ছে এমন যে দাঁতের এই প্রবলেমগুলোর সাথে ডিরেক্টলি হেলথের শরীরের অন্যান্য হেলথ ইস্যুগুলো রিলেটেড রয়েছে। আরেকটা বিষয় আপনি বলেছেন যে দাঁত ভেঙে গেলে কি করণীয় আছে। দাঁত ভেঙে গেলে ন্যাচারালি ডেন্টিস্টের শরণাপন্ন হতে হবে, এবং ডিপেন্ডিং অন দ্য এক্সটেন্ট অফ দ্য ফ্র্যাকচার অফ দ্য টুথ আমরা তখন এটাকে ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি যে এটাকে কি আমরা রাখতে পারবো কিনা, রাখলে কিভাবে রাখতে পারবো, এটাকে বিল্ড আপ করে রাখা যাবে কিনা। তবে আমাদের সবসময় চেষ্টা থাকে এবং টার্গেট থাকে টু সেভ দ্য টুথ, ন্যাচারাল দাঁতকে না ফেলে সেটাকে কনজারভেশন করে সেটাকে সুন্দর করে ম্যানেজ করে ট্রিটমেন্ট করে ঠিকঠাক করে দেয় আমাদের প্রাইমারি লক্ষ্য থাকে। অনেকে স্কেলিং করান, স্কেলিংটা দাঁতের জন্য আসলে কতটুকু ক্ষতিকর, আর এটা আসলে কতদিন পর পর করা উচিত? স্কেলিংটার ব্যাপারটা হলো, স্কেলিং আসলে বেসিক্যালি আমরা ট্রিটমেন্ট বলতে পারি, এটা আসলে ট্রিটমেন্ট, এটা হচ্ছে রেগুলার মেইনটেনেন্স। লাইক ইনিশিয়ালি আমরা আলাপ করছিলাম যে দাঁতের প্রাথমিক সমস্যাগুলো কি, তার মধ্যে আমি একটা জিনিস মেনশন করেছিলাম জিঞ্জিভাইটিস। জিঞ্জিভাইটিস আর কিছুই না, যখন দাঁতের মধ্যে প্রপারলি দাঁত ক্লিন হচ্ছে না, ইভেন প্রপারলি ক্লিনও হচ্ছে, এমনকি একজন মানুষ রেগুলার ব্রাশ করছে, ফ্লস করছে, তারপরে দাঁতের ভিতরে কিছু স্টিকি টাইপ অফ খাওয়া আটকে যায়, এবং বাই দ্য ডেজ বাই দ্য মান্থস এগুলি আস্তে আস্তে ব্যাকটেরিয়া এবং অ্যাসিডের সাথে সাথে মিলে প্ল্যাক তৈরি করে। প্ল্যাকগুলি দাঁতের এবং মাড়ির ফাঁকে ফাঁকে জমা হয়, এগুলো আস্তে আস্তে শক্ত হয়, এগুলো হয়ে যায় পাথর, এবং মাড়িগুলো সরে যায় দাঁত থেকে, দাঁতগুলোকে আর গ্রিপ করে রাখতে পারে না, ফলে মাড়িগুলো থেকে ব্লিড করে এবং হচ্ছে ব্যাড ব্রেথ হয়, মুখের থেকে দুর্গন্ধ আসে। এই জন্য আমরা বলি যে ইভেন আমরা প্রপার ব্রাশ করি, ফ্লস করি, ওরাল হাইজিন মেনটেন করি, তারপরে ইয়ারলি একবার করে স্কেলিং করা উচিত। স্কেলিং প্রসেসটা আর কিছুই না, এই যে দাঁত এবং মাড়ির ফাঁকে লেগে থাকা পাথরগুলোকে আমরা পরিষ্কার করে ফেলি। পরিষ্কার করে ফেলবার পরে মাড়িগুলোকে যদি আমরা প্রপারলি মাসাজ করি এবং প্রপার ব্রাশ করি, মাড়িগুলো আবার আগের মতো হেলথি হয়ে যায়। কাজে স্কেলিং আসলে কোনো ক্ষতিকর বিষয় না, রাদার স্কেলিং আমার দাঁতের স্বাস্থ্যের রক্ষার্থে একটা খুব জরুরি একটা প্রসিডিওর। এটাকে ট্রিটমেন্টও বলতে পারি। বছরে একবার করা উচিত। অনেকেই ব্রাশ করার পরও কিন্তু দেখি যে মুখে রক্ত পড়ে অথবা মাড়ি ফুলে যায়। তো এই দাঁত দিয়ে রক্ত পড়া বা মাড়ি ফুলে যাওয়া, এটা আসলে অন্য কোনো রোগের লক্ষণ না, বা আমরা এই আগের যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম ওটাই হচ্ছে দাঁত থেকে রক্ত পড়া কিংবা মাড়ি ফুলে যাওয়ার অন্যতম কারণ, যে আমরা রেগুলার ব্রাশ করার পরেও যদি জিঞ্জিভাইটিস তৈরি হয়, যার কারণে স্কেলিং করা উচিত, সেটা যদি আমরা নিয়মিত না করি তাহলে রক্ত পড়তে পারে, মাড়ি ফুলে যেতে পারে। এবং দেখা যায় যে স্কেলিং করবার পরেও প্রপারলি সমস্ত ইনফেকশনগুলি মুখ থেকে দূর করে ফেলার পরেও যদি মাড়ি থেকে রক্ত আসে কিংবা মাড়ি ফুলে যায়, তাহলে ধরে নিতে হবে এটার সাথে আমাদের কমন ব্লাড রিলেটেড কোনো ইস্যু জড়িত আছে। এবং এরকম অবস্থাতে যদি দেখা যায় যে স্কেলিং করবার পরেও ব্লিডিং অনেক হচ্ছে মাড়ি থেকে, আমরা কিন্তু তখন বেসিক্যালি ব্লাডের ইনভেস্টিগেশন করি, এবং তারপরে প্রয়োজন মতো যদি দেখা যায় ব্লাড ইনভেস্টিগেশনে কিছু সমস্যা পাওয়া গেছে, আমরা হেমাটোলজিস্টের কাছে রেফার করি। আবার অনেক সময় দেখা যায় দুর্গন্ধ যায় না, মুখের ভেতর কোনো সমস্যা নেই এক্সিস্টিং, কিন্তু দুর্গন্ধ আছে, তখন আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিকে রেফার করি। সো প্রত্যেকটা জিনিসই একটা ইন্টার রিলেটেড। আচ্ছা, মাড়ির ব্যথায় আসলে নিজে থেকে কি করণীয় রয়েছে, অথবা কোন পর্যায়ে গিয়ে এটা সার্জারি প্রয়োজন হয়? এখানে 2-3টা ইস্যু আছে। ব্যথার সোর্সটা কি সেটা ফাইন্ড আউট করা ইম্পর্টেন্ট। আমরা আলাপ করছিলাম ক্যারিজ নিয়ে।
ক্যারিজগুলো আনট্রিটেড থাকলে যদি দাঁতের ভিতরে নার্ভে চলে যায়, সেক্ষেত্রে আমরা নার্ভের ইনফ্লামেশন বা প্রদাহ বলি, যেটাকে আমরা নর্মাল আমাদের টার্ম হচ্ছে পালপাইটিস। পালপাইটিস হলে দাঁতের সাধারণত রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়। অনেক সময় দাঁতের ব্যথা হয় উইজডম টুথ বা আক্কেল দাঁত উঠবার সময়, সেটা হচ্ছে 17-18 থেকে 20-25 বছর বয়সে মোস্টলি এটা কমন অকারেন্স। এই ব্যথার জন্য আমাদের ওই এক্সরে করে, দাঁতের একটা এক্সরে করে চেক করতে হয় যে দাঁতগুলোর পজিশন ঠিক আছে কিনা, ওখানে দাঁতটা প্রপারলি বেরিয়ে আসার সুযোগ আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে হয়তো সার্জারি করে সেটা ফেলে দিতে হবে। কখনো কখনো আমাদের এখানে একটা জয়েন্ট আছে, সেই জয়েন্টের ব্যথা হয়। সেই জয়েন্টের ব্যথা হলে অবশ্যই সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। তো কাজেই দাঁতের ব্যথার বিভিন্ন সোর্স আছে, সোর্স অনুযায়ী ফাইন্ড আউট করে আমাদের ট্রিটমেন্টগুলো নেওয়া উচিত। মুখে যে দুর্গন্ধ হয় যেটি বলছিলেন আপনি, এটি আসলে কি কি কারণে হয়, আর এটি দূর করবার জন্য আসলে কি কি অভ্যাসগুলো বেশি প্রয়োজন রয়েছে? জি জি আর নিজে থেকেও বা যারা দৈনন্দিন জীবনে কি অভ্যাসগুলো আসলে দুর্গন্ধ দূর করতে মুখের পারে? দুর্গন্ধের মূল কারণটাই তো হচ্ছে আমাদের ফুড টাইপ, ওরাল হাইজিন মেনটেন্যান্সের একটা নেগলিজেন্সি এবং আমাদের লাইফস্টাইল। খাবার চুজ করতে হয় আসলে এমন কিছু খাবার আমাদের চুজ করা উচিত যেগুলো আমাদের মুখের মধ্যে আম, সহজে স্টাক আপ হবে না, আটকে থাকবে না, সেলফ ক্লিনজিং হবে। কাজেই আমাদের ওই যে ফ্রুটস প্রচুর পরিমাণ খাওয়া উচিত, বিশেষ করে পেয়ারা, তারপরে হচ্ছে আপেল এবং অন্যান্য জিনিস। এগুলো যখন আমরা চিউ করি তখন কিন্তু এগুলো একটা সেলফ ক্লিনজিং ক্যাপাসিটি থাকে, সো হয়ে যায়। তারপরে হচ্ছে আমরা অনেকের দেখা যায় যে এখন আমাদের অভ্যাস রাত জেগে থাকি বলে আমরা খাই, এবং খাই বলে ওই যে দেখা যায় যে রাতে ব্রাশ করবার পরে যে খাওয়া দাওয়া করা উচিত না, সেটা আমরা মেনটেন করতে পারছি না। কাজে আমাদের লাইফস্টাইল শুধরাতে হবে, পাশাপাশি নিয়মিত ব্রাশ করতে হবে, এবং এবং এটার পাশাপাশি চা কফি এগুলো তো আমাদের এখন আসলে আমাদের এই লাইফে অনেক ব্যস্ততা, অনেক প্রেশার, চা কফি তো আমাদেরকে রেগুলার খেতে হয়। কাজে ওইটার জন্য একটা দাঁতের ক্ষতি হতে পারে। চা কফি যারা অনেক বেশি খান তাদের সবসময় করা উচিত, একটা অভ্যাস করা উচিত, রেঞ্জিং, কুলি করা, নিয়মিত করলে আমরা এক কাপ কফি খেলাম, তারপরে যদি এক গ্লাস পানি দিয়ে ভালো করে মুখটা কুলি করে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু কফির রেমনেন্টগুলি দাঁতের ফাঁকে লেগে থাকে না, চায়ের রেমনেন্টগুলি লেগে থাকে না। তো এরকম কিছু সুস্থ অভ্যাস তৈরি করলে আমাদের দাঁতের যত্ন এমনি হয়ে যায়। পাশাপাশি স্মোকিং কিন্তু সমস্ত ডিজিজের একটা ওয়ান অফ দ্য মেজর কজ। তো স্মোকিংটা আমাদেরকে অবশ্যই বাদ দিতে হবে। আজকাল সবাই স্বাস্থ্য সচেতন, কাজে স্মোকিং আমার ধারণা এখন সবাই জানে যে কতটা ক্ষতিকর। অ্যালকোহল একটা দাঁতের হাইজিন নষ্ট করতে এবং দাঁত নষ্ট করতে খুবই একটা স্পেশাল মানে ফ্যাক্ট। সো দিস আর দ্য থিংস যেগুলো আমাদের আসলে কেয়ারফুলি নিজেদেরকেই মনিটর করে বা চিন্তা করে প্ল্যান করা উচিত। আমরা কি খাবো, কখন খাবো, কিভাবে খাবো, এবং চা কফি বা অন্য জিনিস খেলে কিভাবে তারপরে পরিষ্কার রাখবো, এগুলো খুব সহজেই করা যায়। এগুলো খুব সহজে মেনটেন করলে আমার বিশ্বাস ডেন্টিস্টের কাছে খুব বেশি যাওয়ার প্রয়োজন নেই। ডক্টর হাসানুর রহমান, এবার একটু শিশুদের প্রসঙ্গে আসি। কারণ শিশুদের যখন দাঁত ওঠা শুরু হয় তখন আসলে কিভাবে এটা যত্ন নিতে হবে, আর অনেক শিশুর দেখা যায় যে দাঁতটা যখন নষ্ট হয় সেটির বাকি চিকিৎসা রয়েছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে দুধের দাঁত বা বাচ্চাদের, শিশুদের দাঁতের যত্নের ব্যাপারে এবং দাঁতের মেনটেন্যান্সের ব্যাপারে। যেমন হচ্ছে টাইমিং। আচ্ছা দুধের দাঁত সাধারণত 20টা থাকে, আচ্ছা নিচের পাটিতে 10টা, উপরের পাটিতে 10টা, এবং এই 10টা 20টা দাঁত যখন ওঠে, আমাদের বাচ্চাদের বাবা মায়েদের একটা ধারণা আছে যে দুধের দাঁত এগুলো তো পড়েই যাবে, এগুলোর যত্ন নেবার খুব বেশি জরুরি না, এগুলোতে ক্যাভিটি হলেও কিছু খুব বেশি কেয়ার করেন না সবাই। কিন্তু দুধের দাঁতগুলোর পড়বার এবং এগুলোর পরবর্তীতে স্থায়ী দাঁত ওঠার একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময়ের আগে দুধের দাঁত নষ্ট যদি হয়ে যায় এবং সেই দাঁতের জায়গাটা যদি ফাঁকা হয়ে যায়, এখান থেকে স্থায়ী দাঁতটা বেরোনোর জন্য ওই সময় বেরোবে না, যখন সময় হবে তখনই বেরোবে। ওই জায়গাটা ফাঁকা থাকলে পাশের দাঁতগুলো ওই জায়গাগুলো অকুপাই করবে,
ফলে দাঁত আঁকাবাঁকা হয়ে যেতে পারে। এটা হচ্ছে একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে যে বাচ্চার বাবা মারা বাচ্চাদের যে ফুড টাইপ অভ্যাস করেন, যেমন একটা খুবই ক্ষতিকর ফুড টাইপ হচ্ছে ঘুমের মধ্যে ফিডার খাওয়ানো। আচ্ছা। এখন বাচ্চা কান্নাকাটি করে ঘুমে, এ কারণে বাচ্চার বাবা মায়েরা ভাবেন, বিশেষ করে মা ভাবেন যে এখন ফিডারটা দিয়ে দিলে বাচ্চা থেমে যাবে, এবং আমার কাছে এসে বলে ও তো ফিডার ছেড়ে ঘুমায় না। সব বাচ্চারা কিন্তু অভ্যাস সবচেয়ে বেশি অ্যাডাপ্ট করতে পারে। আর দুধের দাঁত সবচেয়ে বেশি নষ্ট হয় বাচ্চাদেরকে যখন ঘুমের মধ্যে ফিডারে দুধ খাওয়ানো হয়। আমরা এটাকে বলি নার্সিং বটল ক্যারিজ। ঘুমের মধ্যে যে বটল দিয়ে বটল ফেড ইনফ্যান্ট, তাদের যে ক্যারিজগুলো হয় সেটাকে বলে নার্সিং বটল ক্যারিজ। এটা যে কত ভয়াবহ যে বাচ্চাগুলোর এসব হয়, তার বাবা মাদের কষ্ট দেখলে এবং ওই বাচ্চার কষ্ট দেখলে আমরা সবাই বুঝতে পারবো যে কতটাই সমস্যা। ঘুমের মধ্যে ফিডার খাওয়ানো যাবে না, এবং বাচ্চাদেরও আমাদের বড়দের মতোই নিয়মিত ব্রাশ করার এবং সময় মতো ব্রাশ করার অভ্যাস তৈরি করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে বাচ্চাদের দুধের দাঁত পড়বারও একটা সময় আছে। যদি ধরি যে সামনের এই দাঁতগুলো পড়বার বয়স হচ্ছে 6 বছর, তো এই 6 বছরের ক্ষেত্রে 5.5 থেকে 6.5-এর মধ্যে এর নিচ থেকে পার্মানেন্ট দাঁত বেরিয়ে আসবে। এখন দুধের দাঁতগুলি নড়ে নেই, এই জন্য দাঁতগুলো পড়ছে না। বাবা মারা মনে করেন দাঁত তো নড়ে নাই, কাজেই এটা ফেলবার দরকার নেই, কিন্তু এর নিচ থেকে পার্মানেন্ট দাঁতগুলো ঠিক ওই সময় বেরিয়ে আসতে চেষ্টা করবে। তখন যদি ওরা উপরে তার দুধের দাঁত থেকে জায়গা না পায়, সে ভেতর দিয়ে বা বাইরে দিয়ে বাঁকা হয়ে বেরিয়ে আসবে। কাজেই ওই যে দুধের দাঁত পড়বার এবং পার্মানেন্ট দাঁত উঠবার টাইমিং, এটাও কিন্তু বাচ্চাদের বাবা মায়েদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এছাড়াও দুধের দাঁতগুলো থাকার সময়ের মধ্যেই 5-6 বছর বয়সে পেছনের দিকে কিছু স্থায়ী দাঁত চলে আসে। বাবা মারা মনে করেন এই দাঁতগুলো দুধের দাঁত, কাজে এগুলোর যত্ন না নিলেই চলে। ওই স্থায়ী দাঁত নষ্ট হয়ে গেলে সেই দাঁতকে আর রিপ্লেস করা যায় না। তাহলে যখন দুধের দাঁত পড়ে যেতে শুরু করে তখন কি আসলে সতর্কতা প্রয়োজন রয়েছে? খুবই সতর্কতা প্রয়োজন আছে, টাইমিংটা মেনটেন করার দরকার আছে, এবং সময় মতো যদি দাঁতটা না পড়ে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটা ফেলে নেওয়া খুবই জরুরি, আদারওয়াইজ দাঁতগুলি আঁকাবে। আচ্ছা, এবার একটু ডায়াবেটিস প্রসঙ্গে আসতে চাই। ডায়াবেটিস যারা ভোগেন, যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের আসলে দাঁতের যত্ন কেমন হওয়া উচিত? আমি কিছুক্ষণ আগে একটা বিষয় মেনশন করেছিলাম যে ডায়াবেটিক পেশেন্টদের সুগার, ব্লাড সুগার অ্যান্ড ডেন্টাল ইস্যু ইজ directly related with each other, or rather I can say reciprocally related with each other. আমার যদি ডেন্টাল প্রবলেম থাকে, ওরাল হাইজিন ভালো না থাকে, ব্লাড সুগার কখনোই কন্ট্রোলে আসবে না। অন দ্য আদার হ্যান্ড, ব্লাড সুগার যদি কন্ট্রোলে না থাকে, দাঁতের প্রবলেম বাড়তেই থাকবে। অনেক সময় দেখা যায় যে ব্লাড সুগার এত বেশি আনকন্ট্রোল, এই অবস্থাতে দাঁতের প্রবলেম তৈরি হয়েছে, কিন্তু ডিউ টু আনকন্ট্রোল সুগার সেই ডেন্টাল প্রবলেমগুলো আমরা ট্রিটমেন্ট করতে পারছি না। তো তখন দেখা যায় যে একে তো ডেন্টাল প্রবলেম বাড়ছে, ওদিকে আবার ব্লাড সুগারও কন্ট্রোল হচ্ছে না। আমাদের জন্য এটা খুব বড় চ্যালেঞ্জ। কাজেই ব্লাড সুগার মেনটেনেন্স যেমন জরুরি, এর পাশাপাশি ডেন্টাল ইস্যুসগুলো মেনটেন করাও খুবই জরুরি। তাহলে দাঁতের সমস্যায় আসলে কোন সময়টা চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন? যেটা আমরা দেখি যে বেশিরভাগ মানুষই দাঁতের সমস্যা হলে তারা চিকিৎসকের কাছে যান না, ডেন্টিস্টের কাছে যান না। এটি কেন? এইটা প্রসঙ্গে বলি যে ধরেন কোনো একটা দাঁতে ছোট সমস্যা আছে যেটা আমরা নোটিস করতে পারছি না, এবং সেটা আমাদেরকে বদার করছে না। বদারেশন শুরু হবে তখনই যখন ব্যথা শুরু হবে। তো আনলেস দেয়ার ইজ এনি পেইন, আমরা উই ডোন্ট ফিল যে আমাদের ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। কিন্তু যদি আমরা সময়ের আগেই একবার ডেন্টিস্টের কাছে গিয়ে চেক আপ করে নিই এবং আমরা জানতে পারি যে আমার দাঁতে এই প্রবলেমটা আছে, দেখা যায় যে খুব অল্প খরচে এবং খুব অল্প ইন্টারভেনশনের মাধ্যমে বা ছোটোখাটো ট্রিটমেন্টের মাধ্যমে এই প্রবলেম সলভ হয়ে যেতে পারে। সো আমার পরামর্শ হচ্ছে অ্যাটলিস্ট এভরি 6 মান্থস, আসলে এভরি 3 মান্থস ডেন্টিস্টের কাছে ভিজিট করা উচিত, না পারলে এভরি 6 মান্থস। সেক্ষেত্রে দাঁতের চিকিৎসার পর আসলে কি কি নিয়ম মেনে চলা উচিত? দাঁতের চিকিৎসার পরে নিয়ম তো সেই আগের মতোই, আমার কথা যে দাঁতের চিকিৎসা আগেও সুস্থ দাঁত মেনটেন করতে যেরকম আমাদের নিয়ম মানতে হবে, লাইক রেগুলার প্রপার ব্রাশিং, রেগুলার দাঁতের ডেন্টাল ফ্লস ইউজ করে দাঁতের ফাঁকের খাবার টাবারগুলি পরিষ্কার রাখা, ফুড টাইপটা ঠিক রাখা, এবং হচ্ছে যে হেলথি লাইফস্টাইল মেনটেন করা, এগুলো যেমন
দাঁতের কোনো ক্ষতি হয়নি বা দাঁতের ট্রিটমেন্ট করিনি তার আগে যেমন এটা মেনটেন করা জরুরি, তারপরে মেনটেন করা আরো বেশি জরুরি। দাঁতের সমস্যা প্রতিরোধে মানে কোন অভ্যাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আর একই সঙ্গে সুস্থ দাঁতের জন্য দৈনন্দিন জীবনে আসলে কি পরামর্শ দেবেন? দাঁতের সুস্থতার জন্য এবং দাঁতের কোনো প্রবলেম না হয় এটার জন্য সবার আগে আবারও বলছি ব্রাশিং, প্রপার টাইমে ব্রাশিং, দাঁতের ডেন্টাল ফ্লস, দাঁতের সুতা নিয়মিত ফ্লসিং করা, প্রপার ফুড টাইপ মেনটেন করা এবং যে খাবারগুলি খেলে দাঁতের ক্ষতি বেশি হয় সেগুলিকে অ্যাভয়েড করা এবং হচ্ছে হেলথি লাইফের জন্য দাঁতের প্রবলেমের সাথে কিন্তু এই আমাদের ঘুমের টাইমেও খুব বেশি জড়িত। তো প্রপার টাইমে এবং ডিউ টাইমে ঘুমানো হচ্ছে আমাদের হেলথি ডেন্টাল কন্ডিশনের জন্য খুবই জরুরি একটা বিষয়। সো ওভারঅল হেলথি লাইফস্টাইল এনশিওরস আর গুড ডেন্টাল এনভায়রনমেন্ট, ডেন্টাল হেলথ। ডাক্তার হাসিনুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার এই মূল্যবান পরামর্শগুলো আমাদের দর্শকদের অনেক উপকার আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনারা যারা আমাদের সেটের সামনে শুনছেন, যে দর্শকরা শুনছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার আশা যে আপনারা সবাই সুস্থ দাঁতের জন্য সঠিক নিয়ম মেনটেন করবেন এবং নিয়মিত ব্রাশ করবেন। ডাক্তার হাসিনুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে পারলাম, দাঁতের সমস্যা হঠাৎ আসে না। এটি আমাদের দীর্ঘদিনের অবহেলা আর ভুল অভ্যাসের ফল। দাঁতের ব্যথা, মাড়ির রক্তপাত, মুখের দুর্গন্ধ এগুলো শুধু অস্বস্তির বিষয় নয়, বরং শরীর আমাদের সতর্ক সংকেত দিচ্ছে। সময় মতো সে সংকেত বুঝে ব্যবস্থা নিলে কিন্তু বড় চিকিৎসা, বড় খরচ আর কষ্ট সবই এড়ানো সম্ভব। আজ এই পর্যন্তই। হ্যালো ডক্টরের পরবর্তী পর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আবারও হাজির হব নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্য সুরক্ষার নির্ভরযোগ্য তথ্য পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।